তুষি ওইভাবে ধরে রেখে হু হু করে কেঁদেই যাচ্ছে। ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই। এই সেই একমাত্র স্থান যেখানে খুব নিশ্চিন্তে থাকা যায়। চোখের পানি নাকের পানিতে তুষারের শার্ট একদম ভিজে একাকার। জোরে জোরে নাক টানছে আর তুষারের বুকে চোখে নাক মুছছে। তুষার নাক কুচকালো, মনে মনে বলল, শালি, একটু ভালো থাকবি তা না, রোমান্টিক মোমেন্টে সব কাজ করিস। আনরোমান্টিক মহিলা, কি সব অসভ্যতা করছিস? আমার নতুন শার্ট দিলে একদম নষ্ট করে। তুষির চুলে সেও মুখ ঘষল। এরপর আবার বলল, নড়াচড়া করিস না তুষু, নড়লেই খপ করে তোর জামার ভেতরে ঢুকে যাব। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখ। কেঁদে কেঁদে জবাব দেয় তুষি। না তুষার ভাই, এসব বলো না, তুমি ফেলে দাও। আমার খুব ভয় করছে, প্লিজ। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক, কামলা পাইছিস বিনা পয়সায়। এরপর তুষার ওর মাথায় থুতনি ঠেকিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি? তুষিকে বোকা বানাতে পেরে উচ্চ স্বরে হেসে দিল। বলল, কেমন দিলাম তুষু চুন্নি? দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরো সহজ, কারণ তোর মাথায় ঘিলু টিলু কিচ্ছু নাই। কথাটি শুনে মাথা তুলে বুঝলো তুষি একদম তুষারের বুকের মাঝে লেপ্টে আছে। এখন একদম বুঝে ফেলেছে সব কিছুর মূল ওই বদ মানুষের। বুকে কিল কষিয়ে দিতে দিতে সরে যেতে নিলে তুষারের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাগে দুঃখে তুষারের গলা বরাবর নিজের দু নখের দংশনে ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তে তুষারের গলায় কয়েক পাশে লাল বর্ণ ধারণ করল। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি। প্রথমে তো তেলাপোকার বাহানা আমাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলি। ছি ছি ছি, তুষু এই ছিল তোর মনে? একদমে কথা বলে আয়নায় ভালোভাবে গলা দেখতে দেখতে ন্যাকা কান্না করে আবার বলে, কান খুলে শুনে রাখ, তুই আমার দেহ পাবে কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এজন্যই বারবার বলি দূরে থাক দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা, আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। তুষি ফালতু কথায় ভীষণ চেতে গেল। তেরে গিয়ে বলল, নাটকের গোডাউন একটা। তুমি পড়াশোনা কেন করছো? নাটক করলেই তো পারতে। যা করেছি বেশ করেছি, আমাকে ভয় দেখালে কেন? হ্যাঁ, আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান, আজ তো চিবিয়ে খাবো আমি একদম। রাক্ষসী, ইজ্জত খেয়েছিস তা তো মন ভরে নাই? বিয়ের আগে এসব হবে না। তুষির গা পিত্তি জ্বলে যাচ্ছে। রাগে গজগজ করতে করতে বলে, আর এক সেকেন্ড যদি এই রুমে দেখেছি, তোমার আজকে খবর আছে বলে দিলাম। কয়টার খবর? দেখ, এমনিতে টি শার্টের দফা রফা করে দিছিস, ভদ্র মহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, শেষে কিনা তোর বাচ্চাদের মতো নাকের পানি পড়ে। কথা বলেই থুথু ফেলল বেসিনে। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করছে তার উপর খেপাচ্ছে এই বন মানুষ। তবুও এক বিন্দু বুঝতে দেবে না তুষারকে। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে নাকি তোমার মাথা আজ ফাটিয়ে দিব আমি, জঙ্গলি ভূত? আহা, রাজাকারের বংশধরকে বিশ্বাস নাই। চলে যাচ্ছি, তার আগে একটা কথা শোন। কথা বলেই আবার খুব নিকটে গেল তুষার। পকেট থেকে ছোট্ট একটা টিপ বের করে টুস করে পরিয়ে দিল। এরপর বলল, আবার বলছি, শোন তুষু, বিয়ের আগে তুই আমার দেহ পেলেও মন পাবি না, তবে বিয়ের পর দেহ মন দুটোই তোর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে গেল। এই কথায় কি ছিল তুষির জানা নেই। কিছুক্ষণ আগে জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে দেওয়া টিপ, এতক্ষণের দুষ্ট কথা সব এখনও নিজের চোখে ও কর্নিশে বাজছে। কপালের মাছ বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে গাঢ় চুমু খেল। নিজের কাছে এদিন পর্যন্ত যা কিছু তুষার দিয়েছে সব জিনিস যত্ন করে রেখে দিয়েছে সে। টিপটাও খুব যত্নে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগল হয়ে যাবে আজ। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে। ভালো লাগায় শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বাঁ পাশে ভয়াবহ এক অসুখ শুরু হয়েছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে। ইস, কেমন মাথাটা ঝিমঝিম করছে।
ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠল তুষি। দিন দিন এত কেন রোমান্টিক হচ্ছ তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় কাণ্ড কারখানা নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। বুকের মাঝে মস্ত বড় অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছে করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে দায়ী হবে তুমি। তুষার ভাই তুমিই দায়ী হবে। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না বলে দিলাম আমি। ভালো লাগায় চারপাশ তুষির মনে হলো সুন্দর, অনেক সুন্দর। জানালার ময়লা পড়া পর্দাকেও তুষির পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হলো। সারা রাত অজানা এক সুখের ঢেউ খেলে গেল মনে। তুষি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দোলা দিচ্ছে যে। খুব কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছেন নূরজাহান। আজাদ হোসেন ব্যালকনিতে বসে খুব আরাম করে চা পান করছে আর খবরের কাগজ পড়ছেন। দিনটি শুক্রবার হওয়ায় অফিসে যাওয়ার তাড়া নেই। তুষি তুষারের ঘুম ভাঙার এখনও নাম নেই। নাস্তা হওয়ার পরই তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করছে। কাল রাতেই তুষারের খালামণিকে আসতে বলেছেন তিনি। বোনের জন্য অনেকদিন ধরেই মন পড়ছে তার। তুষারের খালা, নানু আর তার দু বোন আসবে আজ। বাড়িটা সব সময় মানুষের জন্য হাহাকার করে। সবাইকে বেয়ে বাড়ি হয়ে উঠবে জাঁকজমক। এ নিয়ে নূরজাহানের খুশির শেষ নেই। মা বোনের জন্য যা যা পারছে সব নিজে রান্না করছে। দেখে যে কেউ বলবে আজ মনে হয় আরও 5 বছর কমে গেছে তার। ছোট মেয়ের মতো দৌড়ে সব কাজ শেষ করে দিচ্ছে তিনি। তুষি উঠে ড্রয়িং রুমে এসে দেখল ব্যাপক আয়োজন চলছে। আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করল। তুষি আম্মু ঠিক মতো ঘুম হয়েছে? তুষি টিভির রিমোট হাতে নিতে নিতে জবাব দিল। হয়েছে মানে? একেবারে জম্পেশ ঘুম দিয়েছি। এক ঘুমেই রাত শেষ। বলেই খিলখিল করে হেসে ওঠে তুষি। আজাদ হোসেন ও ভাগ্নির কথায় হাসে। এরপর বলে, তা চারপাশে তাকিয়ে কি বুঝলে? বলো তো আজ এত আয়োজন কেন? তুষি ফিসফিসিয়ে তার মামাকে বলে, মামা, আজ আর তোমাকে মামি পাত্তাই দিবে না, দেখে নিও। দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তুলে, আজ কোনো খবরই নেই। তা ঠিক বলেছিলে, নিজের বাসা থেকে মানুষ আসলে তোর মামি এইভাবে জোর বেড়েছে, তখন আর আমাদের চিনেই না। একথা বলেই আজাদ আর তুষি উচ্চস্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্নাঘর থেকে একটু উকি দিয়ে বলে, কি ব্যাপার? এ তো কি নিয়ে হাসা হচ্ছে মামা ভাগ্নি? আমাকে রেখেই আড্ডা দেওয়া হচ্ছে? হয়তো তুষি, তুই আমার কাছে আয়, হাতে হাতে সাহায্য কর, আর কথাও বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতেই আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেখছো মামা, মামির আর তর্স হয়েছে না, তুমি থাকো তো, আমি আসছি। তুষি গিয়ে দেখলো প্রায় সব রান্নাই শেষের দিকে। তখন সে শুধু চামচ নিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো। এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করেই দেখলো তুষি কাজ করছে। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল সে। এরপর চোখ বড় বড় করে বলল, আম্মা, ও আম্মা, আজ কোন দিকে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখের ডাক্তারের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না, এখনই চোখে দেখি না। এভাবে চললে তো কেউ বউ দিবে না আম্মা। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেয়। হঠাৎ তুষারের কথা খানিকটা হকচকিয়ে গেল। কাচুমাচু করে সাইডে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। এভাবে তুষিকে দূরে যেতে দেখলে ওর দিকে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবার বলে উঠল, এই বেয়াদব মেয়ে, হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের দু চোখে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। নূরজাহান তুষারের কথায় হেসে দিল। এরপর বলল, তুষি, এই সুযোগ হাতছাড়া করিস না মা। নিজেই যখন বলেছে, দে ইচ্ছে মতো চিমটি কেটে, কোনো ছাড়াছাড়ি নেই। তুষি অবস্থায় নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে। কেউ কারো থেকে কম না। তুষারের দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো। এর মানে হলো, জঙ্গলি ভূত। এ একা শুধু পাই একবার তোকে, সব কিছু শোধ তুলবো একদম। এরপর সুযোগ বুঝে তুষারের হাতে জোরে একটা চিমটি কেটে হুড়মুড় করে নিজের রুমের দরজা আটকিয়ে হাফ ছেড়ে বাঁচল।
তুষারের চোখ ছানা পড়া। এ কি করলো তুষু চুন্নি? এই বলে একদম সত্যি সত্যি দিয়ে দিল। দিন দিন তো দেখছে সাহস বেড়েই চলেছে। নূরজাহান হা হা করে হেসে উঠে বলে, শিক্ষা হয়েছে? কি মনে করেছিলি এবারও ছেড়ে দিবে? তুষার মনে মনে বিড়বিড় করে। রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। দুপুরের সময় সকল অতিথি চলে আসলে তুষারদের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমনা আর তার দু মেয়ে রাদিবা, মারিহা সকলের সাথে ভালো মন্দ কথা বলে যার যার রুমে চলে গেল। অনেকদিন পর মা আর বোনকে পেয়ে নূরজাহানের খুশি কে দেখে। কত সময় যে হামিদা বেগমকে ধরে অঝরে অশ্রু ফেলেছে তার হিসেব নেই। তুষির সাথে আগে থেকেই রাদিবা মারিহার পরিচিত থাকায় আসার পর থেকেই হইচই বেঁধে দিয়েছে। তুষার নানুকে অনেকদিন পর পেয়ে সে যে তার কোলে বসে আছে আর অন্য কোনো দিকে খেয়াল নেই। সবাই হাত মুখ দিয়ে দুপুরের খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেলো। এরপর মারিহা তুষির রুমে আরাম করে বসে বলল, আজ সারা রাত আমরা আড্ডা দিব, ওকে তুষি? কেউ ঘুমাতে পারবে না, আগেই বলে দিলাম। আমরা তো কালকের পরের দিনই চলে যাব, তাই সারা রাত জেগে ইচ্ছে মতো আড্ডা দেব, ওকে গাইস? তুষিও বেশ খুশি হলো। রাদিবা আর সে জোরে গলা ফাটিয়ে বলল, ওকে আপু, সেই মজা হয়েছে, ইয়ে। তাদের কথার মাঝেই হুট করে তুষার রুমে প্রবেশ করে। এরপর বলে, কিরে ফকিনিরা, তোরা দেখি বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথা উঠে ফেলতিস। আস্তে আস্তে সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুষুচুন্নি। তুষারের কথায় মারিহা লজ্জায় নুয়ে গেল। চুপচাপ একপাশে বসে কাচুমাচু করতে থাকে। রাদিবা মুসকি মুসকি হাসলেও তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল, আমি যখন ভদ্রতা জানিই না, তবে তুমি শেখাও, দেখি কেমন পারো তুমি। তুষার গলার স্বর গম্ভীর করে উত্তর দেয়, চুপ কর তুই। তখন তুই আমার সাথে, এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সেটা মনে আছে? আয় জলদি, না হলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাবো, গুনে গুনে 10টা। শখ কত, পারবো না আমি। যাও তো, আমাদের কথায় বেঘাত ঘটাতে ঠিকই চলে আসছো, যত সব বোন মানুষ। মারিহা হাঁ হয়ে গেল এদের ঝগড়া দেখে। ছোট থেকেই তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তা বলতে পারেনি। মনের মধ্যে শুধু কথাটি চুপচাপ পুষিয়ে রেখেছে। তাই তো যখন তুষার সামনে থাকে লজ্জায় মুখ থেকে কথা অটোমেটিক বন্ধ হয়ে যায়। যদিও তুষির কথা এখনও সে জানে না। এদিকে তুষার কয়েকবার আসতে বলল, যখন আসলো না তখন ওর হাত মুছড়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি, এটা কি ওদের জানিয়ে দিব? কথাটি শেষ হতেই তুষি চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো। এরপর বলল, না, কখনো বলবে না। যাচ্ছি, আমি যাচ্ছি, চলো। আস্ত ফাজিল কোথাকার। এরপর রাদিবা আর মারিহাকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে, এবার আমার 10টা টি শার্ট আয়রন করে দে। খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়া যাওয়াই নাই, গেলেই গোপন তথ্য ফাঁস। তুষি দাঁতে দাঁত চেপে বলল, এতগুলো আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? হ্যাঁ, একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করে নিচ্ছ। তবে মনে রেখো, এই দিন দিন নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনেরও কাছে। আরে চুন্নি, বিয়ে করব তোর বাপ। রাজাকার শ্বশুর তো তার কন্যাকে দিচ্ছে না ভাই। তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্র মেয়ের মতো কাজ কর দেখি, তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চোখ টিপ মেরে কথাটি বলল তুষার। তুষি ফুসফুস করতে করতে সব কাপড় আয়রন করতে নিল। যে নাকি নিজের কাপড়ও মাকে দিয়ে আয়রন করায়, তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে করলো সব পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন শেষ হয়ে বড় করে দম নিল তুষি। বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব, জঙ্গলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলে তুষার। এরপর কণ্ঠ অল্প খাদে এনে পড়ে, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারের একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল, আর জীবনেও আসবো না এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব, এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়ে নাই বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এ বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না, মাথায় রাখিস। কথাটি বলেই তুষার একটু বাইরে বেরিয়ে কফি আনতে গেল। তুষির এই মুহূর্তে আর কোনো কথাই শুনতে ইচ্ছে করলো না। এখান থেকে যেতে পারলেই তবে শান্তি পায় সে।
তাই তুষি হন হন করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এরপর হুট করে উপরে চেন লাগানোর সময় ঝনঝন শব্দে তৎক্ষণাৎ হুড়মুড় করে ব্যাগ খুলে দেখতে পেল প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, দুপাতা, নানান কালারের টিপ আর একটি গাজরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর এক এক করে দুহাতে চুড়ি পরার সময় তার মধ্যে একটা চিরকুটও দেখতে পেল। কৌতূহলে ভাঁজ করে দেখতে পেল চিরচেনা সেই হাতের লেখা। মীর জাফরের মেয়ে, কখনো কারোর জন্য চুরি কেনা হয়নি। প্রথম মেলায় সেদিনই চুরি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো যখন চিকচিক করছিল, তখন আমারও ইচ্ছে হলো সেই খুশিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেটে গিয়ে কোনো কিছু না ভেবেই টুপ করে চুপি চুপি চুরি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবু আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নিস এই হতচ্ছাড়ার বাজে চয়েসের চুরিগুলো। তোর বন মানুষ। চিরকুট পেয়ে খুশিতে চোখগুলো চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগের সব কষ্ট অভিমান নিমিষেই পানির মতো উধাও হয়ে গেল। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাধিবা তুষিকে ডেকে ওঠে। তুমি এখনো আসছো না কেন? আসো, আমরা চোর পুলিশ খেলবো। এখনো তোমার কাজ শেষ হয়নি? হঠাৎ কারো কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুড়ি ছিল সব ঝনঝন করে ফ্লোরে পড়ে ভেঙে যায়। এহেন শব্দে নূরজাহান তড়িঘড়ি করে তুষারের রুমে এসে দেখে চারিপাশে সব চুড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয়ে ভয়ে ঢোক গিলে চোর যেমন ধরা পড়ে চুপ হয়ে যায়, তেমনই কাচুমাচু করে মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে তুষি। নূরজাহান হাই হাই করে ওঠে। ভালো হয়েছে, আমি আরও শিখিয়ে দিব। কিভাবে হলো এসব? তুষার দেখলে তো আর রক্ষে নেই। এত চুড়ি তুষারের রুমে কোথা থেকে আসলো তুষি? রাধিবাও তখন তুষির পানে সন্দেহীন চোখে নিক্ষেপ করে নূরজাহানের সাথে তাল মিলিয়ে বলে। তুষি, এতগুলো চুরি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতে এসেছিলে। তুষি আমতা আমতা করতে করতে যখনই কিছু বলবে, পেছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে। মা আমারে আদরের ভাগ্নি দিল তো সব শেষ করে। এটা কি করলি তুষি? সব চুরি ভেঙে দিলি। কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তাও তো নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসে নজর দিতে, এখন তো দেখছি আমার একমাত্র বউয়ের জিনিসেও নজর দিচ্ছিস। তোর কোন কালের বউয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার তুষিকে কিছু বলিস, বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙেছে, বেশ করেছে, আরও ভাঙবে, তাতে তোর কি সমস্যা? নূরজাহান রেগে তুষারের মাথায় চাপড় মারল, কান মুলে দিয়ে তুষির কাছে গিয়ে আদর করল। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাজ ঢুকে কষ্ট পেয়েছে, এখন তুষারের কথাগুলোতে মনে হচ্ছে তার দ্বিগুণ কষ্ট বুকে ফেটে যাচ্ছে। আচমকাই কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে দেখে রুম থেকে যাওয়ার আগে তুষার শান্ত গলায় বলল। কান্না করলেও তোর আর চুরিগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু। এরপর দেখো পায়ে কতটুকু কেটেছে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখেই তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। এই একটু আগেই বুকে এখন আবার কেয়ার নিয়েছে। আর কত রূপ দেখবে এই মানুষটার। নূরজাহানকে ধরে আগের তুলনায় আরো জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান তুষারের কথায় মিটিমিটি হেসে মনে মনে বলে। যাতে ঠিক না হলেও তালে ঠিক, পাগল ছেলে। পায়ে হালকা কেটে যাওয়ায় হাঁটতে অনেক বেগ পোহাতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুইয়ে দিল। বিকেল থেকে বিছানায় শুয়ে বসেই পার করছে তুষি। রাতে খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নি, চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীর পায়ে তুষির কাছে আসলেন। তখন ওর পাশে রাদিবা মারিহাও ছিল। পানির কৌটোটা কোলে নিয়ে হামিদা বেগম বলল। মলিন মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দেয় তুষি। হালকা হেসে তুষি বলে। জি নানু, একটু ভালো। অবশ্যই যাব নানু। আমার তো নানু নেই, তুমিই তো আমার নানু। পান বানিয়ে সবটুকু মুখে পড়ে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বলে। নানু, বুড়ো বয়সে তুমি এমন সেন্টি খাচ্ছ কেন? রাদিবা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল, এবার নানুর কথায় তুষির আগেই বলে। সবাই ফিক করে হেসে ওঠে নানুর কথায়। এরপর রাদিবা নানুকে চেতানোর জন্য নানান কথায় মত্ত হয়ে যায়। মারিয়া এক কোণায় চুপচাপ বসে তুষির সাথে কথার সুযোগ খুঁজছিল।
এই ঘটনার সময় তাকে রাধিবা তখনই হন হন করে রুমে এসে বলেছিল, আপুরে, ওইদিকে তো অবস্থা করুন। তুষির পা কেটে গেল, জানিস কিভাবে? তাও আবার তুষার ভাইয়ার কিসের নাকি ভবিষ্যৎ বইয়ের জন্য কিনে রাখা সেই চুরিতে। এবার বুঝছিস তুষার ভাইয়ার রিলেশন আছে? আমার তো মনে হচ্ছে ঢাকার স্মার্ট কারোর সাথে চুটিয়ে প্রেম চলছে। কথাটি শোনার পর থেকে মারিহার বুকের ভেতরটা তোলপাড় শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয় তবে তুষার তো অন্য কারো হয়ে যাবে। না, এটা সে কোনো কালে সহ্য করতে পারবে না। তখন থেকেই উসখুস করছিল সত্যিটা জানার জন্য। তুষির সাথে বেশ ভালোই ভাব আছে তুষারের। যদি তুষি কিছু জেনে থাকে ইনিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকেল মুখে কুলো পেটিয়ে বসেছিল তুষি, তাই জিজ্ঞেস করার সেই সুযোগও হয়ে ওঠেনি। নানু ঘুমানোর জন্য চলে যাওয়ার পর গলা খাঁকড়ে দিয়ে বলে, তুষি, তোমাকে একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দিবে। যদি শিওর বলতে পারো তবে তোমাকে আমি নিজে যত পারো তত ফুচকা খাওয়াবো। তুষি দুফ্রু কুচকে ভাবুক হয়ে বলে। জি আপু, বলো। মারিহার কথায় রাধিবা হাঁ হয়ে যায়। কিপটুস বোন তাকে তো কোনোদিন একটা চকলেটও খাওয়ায় না, তবে কি এমন কথা যে তুষিকে বস্তা বস্তা ফুচকা খাওয়াবে? ভাবার বিষয়। বোনের প্রশ্ন শোনার জন্য অধিক আগ্রহে বলে, তুই এমন কি জিজ্ঞেস করবি যার জন্য এত কিছু অফার করছিস? আমাকে বল, দেখবি কাটায় কাটায় সঠিক জবাব দেব। কথা শেষ হতেই মারিহা দিল এক ধমক। চুপ কর তুই, আমার কথার মাঝে একদম আসবি না, বলে দিলাম। ওর ধমকে রাধিবা দমে গেল, তবে চোরা চোখে বোনের পানে তাকিয়ে থাকে। এবার তুষির দিকে প্রশ্ন ছুড়ে মারিহা। তুমি কি জানো তুষার ভাই কার সাথে প্রেম করে? দেখো, ভাইয়ার মতিগতি ভালো লাগছে না, তাই জিজ্ঞেস করছি। আমরা ননদ হিসেবেও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডাটা আমাদের জানতে হবে। কোনো মেয়ে কালো জাদু করলো নাকি কে জানে, নয়তো কি এখনই চুড়ি টিপ কিনে রেখে দেয়, তুমি বলো। কথাটি শুনেই তুষি বিষম খেল। কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাধিবা গ্লাসে পানি এনে তুষিকে দেয়। তুষি এক নিমেষেই ঢক ঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে ফেলে। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্য তার মুখ পানে দৃষ্টি রেখে দিয়েছে। তুষি ধরা গলায় বলে, আমিও এটাই ভেবেছি আপু, তবে সত্য কোনো তথ্য পাইনি এখনো। হতে পারে ডাভির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মারিহার উদ্দেশ্যে রাধিবা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আপু, আমি বিকালই তোকে বলিনি? তবু আমার কথায় এক বিন্দু বিশ্বাস নেই তোর। এই, তুই আমার মায়ের পেটের আপন বোন তো? তুই আমার বোন না, ফুটপাতে বসে কাঁদছিলি তাই না পারতে বাবা বাসায় এনেছে তোকে। বড়দের মাঝে কথা বলবি না। রাধিবা বোনের কথা রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মায়ের কাছে গিয়ে সব বলে দেবে সে। আজ এর একটা বিহিত হতেই হবে। মারিয়া আবার হাসি মুখে বলে, তাহলে তুষি এক কাজ করবে, তুমি তো তুষারের সাথে ভালোই কথা বলো, ভয় পাও না। আসলে ভাইয়ের রাগ আমি খুব ভয় পাই, তাই কাজটা তোমাকে দিচ্ছি। কালকে ফোন ঘাটাঘাটি করে দেখবে, যদি কিছু পাও অমনি আমাকে খবর দিবে, ঠিক আছে? তুষি শুধু উপর নিচ মাথা নোয়ালো। ওর মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। তবে মারিহার কথা শুনে মনে হচ্ছে তুষারের প্রেম করাতে তার অনেক কিছু আসে যায়। কোনো বড়সড় অন্যায় করে ফেলবে তুষার ভাই, যার শাস্তি হতে হবে জেল। তুষির অবস্থা মানকা চিপায় পড়ার মতো। এখন ওর কাছে মনে হচ্ছে চোরকে বলছে, তুমি কি চুরি করেছো? যদি করো আমার সামনে হাজির করো। তিনজনে দুপুরের পর যত প্ল্যান করেছিল তেমনটাই কিছুই হলো না। সারা রাত আড্ডাতে দূর। রাত 11টা বাজার পরপরই তুষি ঘুমে তলিয়ে গেল। রাধিবাও ফোনে নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। যত কিছু হয়ে যাক না কেন, আজ তার নাটক দেখাই আগে। গভীর মনোযোগে নাটক দেখায় ব্যস্ত রাধিবা। মারিহা চিন্তায় ঘুমোতে পারছে না, মন কেমন কোগাইছে। তুষার ভাইয়ের সামনে গিয়েও ভালোবাসার কথা বলার সাহস হবে না তার। চিন্তায় সারা রাত মাথার চুল অর্ধেক পেকে গেছে। সকাল সকাল উঠেই তুষার খাবার টেবিলে বার কয়েক তুষির দিকে তাকালো। এবারও ফলাফল শূন্য। কোনোভাবেও মনের ভুলে তুষি তাকাচ্ছে না। সে যে চুপচাপ নিজের দিকে মুখ করে রেখেছে আর ওঠার নাম নেই। এদিকে মারিহা এক দৃষ্টিতে তুষারকে পরখ করছে। মনের ভিতর কি চলছে তা বোঝার চেষ্টা করছে সে।
খাওয়া দাওয়ার পার চুকিয়ে নূরজাহান সবাইকে বললেন, আজ একটু বাইরে যাওয়া যাক, কিছু শপিংও করা যাবে, ঘোরাঘুরিও হবে। খাওয়া শেষে যার যার মতো রেডি হয়ে নিল। তুষির পা ব্যথা কমেছে, এখন হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সবাই রেডি হয়ে বের হলেও তুষারের নাম নেই। তাই নূরজাহান তুষিকে বলল। তুষিমা, যা তো তুষারকে ডেকে নিয়ে আয়। তুষি কখনোই ওই রুমে যাবে না বলে পণ করেছে। তুষারের ধারের কাছেও কোনোদিন ঘেসবে না সে, তাই আমতা আমতা করে বলে। মামি, আমার তো পায়ে ব্যথা, তুমি না হয় রাধিবাকে পাঠাও। পিছন ফিরে রাধিপার দিকে তাকিয়ে বলে। প্লিজ রাধিবা, একটু যাও না। রাধিপা কিছু বলার আগেই মারিহা চট করে জবাব দেয়। ওর যেতে হবে না, আমি আসছি, দাঁড়াও। এই যাব, এই আসবো। দৌড়ে তুষারের রুমের সামনে এসে জোরে শ্বাস নিয়ে দরজায় নক করল মারিহা। ভেতর থেকে তুষার বলল। কে? আসো ভেতরে। মাথা বরাবরের মতোই নত করে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে রিনরিনে গলায় বলে। তুমি যাবে না তুষার ভাইয়া? সবাই বসে আছে। তুষার বিছানায় হেলান দিয়ে শক্ত কণ্ঠে বলে। না, যাব না, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা, বিরক্ত করিস না আমাকে। তুষারের শরীর ভালো না শুনেই চকিত দৃষ্টিতে তাকায় মারিহা। দেখে তুষার আনমনে ফোনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যে কোনো মেয়ে আছে তাতে কোনো হেলদোল নেই ওর। বড় বড় পা ফেলে তুষারের পাশে বসে একটা অস্বাভাবিক কাজ করে ফেলে মারিহা। নিজের ডান হাত বাড়িয়ে তুষারের কপালে স্পর্শ করে বলে। দেখি জ্বর হলো নাকি? কই, শরীর তো ঠান্ডা। তুমি আমাকে বলো কি হয়েছে? খুব খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মারিহার স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত ধরে ঝামটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে। এই তুই কোন সাহসে গায়ে হাত দিলি? এসব বিরক্ত লাগে আমার, জানিস না? রুম থেকে বেরিয়ে যাবে এই মুহূর্তে। একটু আগে ভালোভাবে বললাম, তা কানে গেল না, তাই না? থাপড়িয়ে কান গরম করে দিব, মনে রাখিস। যা বলছি, তোরা কোথায় যাবি যা। আমাকে চেতাতে আসিস কেন? হ্যাঁ, আমি না গেলে কি কেউ মন খারাপ করবে? কথাগুলো বলেই এক সেকেন্ডও দেরি করল না তুষার। হন হন করে ছাদের উদ্দেশ্যে চলে গেল। ইচ্ছে করে তুষির উপর ওঠা সব রাগ মারিহার কাছে ঢালল। মারিহা কখনো ভাবেনি তুষার এরকম ব্যবহার করবে। আচমকায় কান্না করে দিল সে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সুমনা বেগম চমকালেন। তার শান্তশিষ্ট মেয়েটার কি হলো এখন? এই না ভালো ছিল? নূরজাহান সহ সবাই বেশ অবাক হলো। অল্প কিছুতে কোনোদিন মারিহা কাঁদে না, খুবই শক্ত মনে সে। সুমনা বেগম আদর করে জিজ্ঞেস করলেন। মারিয়া, কি হয়েছে? কাঁদছিস কেন? তুষার কিছু বলেছে? তার মা তুষারের কথা বলায় আরও কান্নার বাঁধ ভেঙে গেল। অস্পষ্ট স্বরে বলে। তুষার ভাই আমাকে বকেছে মা। আমি এখানে থাকবো না, বাড়ি যাব। তোমরা কোথায় যাবে যাও। এ বলে একদমই রুমে চলে গেল। তুষিও রুমের এক চিপায় চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্গলি ভূত দেখে দিন দিন সবাইকে জ্বালিয়ে মারছে। শেষে দাঁড়িয়ে থাকতে না পেরে হাজারটা গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে পৌঁছে দেখতে পেল কার সাথে ফোনে যেন খুব হেসে হেসে কথা বলছে। তুষি মুখ বাঁকা করে উচ্চস্বরে প্রশ্ন করে। তোমার বউয়ের জন্য কেনা চুড়িগুলো ভেঙেছি বলে আমার রাগ কেন মারিয়া আপুর উপর ঝাড়লে? কাল থেকে কথা বলিনি, বেশ করেছি, কখনো বলবো না বোন মানুষ কোথাকার। এতই যখন বউয়ের জন্য ভালোবাসা টপ টপ করে পড়ছে, তবে আমিও দেখি মেয়েটা কত সুন্দর। ফোনে নরম স্বরে রাখছি বলে পকেটে পুরে নিল। এরপর তুষির চোখের দিকে পলকহীনভাবে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল। তার জন্য ভালোবাসা আমার দিন দিন বেড়েই চলেছে। একটা আস্ত গোলাপকে যত্ন নিচ্ছি, নরমভাবে ছুঁয়ে দিচ্ছি যাতে আমার হাতের চাপে নষ্ট না হয়ে যায়। আগলে আগলে রাখছি সব কালো হাত থেকে। আমার বিশ্বাস, কালো হাতগুলো তার দিকে এগিয়ে নিয়ে গেলেই সে তার কাঁটা দিয়ে সে হাতগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। তুষি এইসব জটিল কথার মানে কিছুই বুঝতো না, তাই দুফু কিঞ্চিত করে ভাবতে লাগলো কথাগুলোর মানে কি হতে পারে। তুষার আবার ওর দিকে এগিয়ে চোখে চেয়ে পুনরায় বলে। আর কি যেন বললি? বউ আমার কেমন সুন্দরী? আমার চোখে সে আগুন সুন্দরী। তার দিকে তাকালেই চোখ যেন ঝলসে যায়, বুকের বাঁ পাশে উত্তেজনায় ধকধক করে। তার ঠোঁটগুলো আমার ভীষণ কাছে টানে। একবেলা কথা না বললে মনটা পাগল পারা ঘুরে। তাকে যত দেখছি ততই ভালোবাসার এক একটা কারণ দেখছি। আসলে মূল কথা, সে নিজেই তো আস্ত এক ভালোবাসার গোলাপ ফুল। এত সুন্দর কথাগুলো শুনে এবার তুষির মনে মনে ভীষণ জ্বলে গেল। হিংসে হচ্ছে অনেক। তার জানা মতে তুষি ছাড়া একরকম মেয়ে আর তো কেউ নেই।
তবে কি সত্যি সত্যি অন্য মেয়ে পটিয়ে ফেলেছে? তাও হতে পারে। যেভাবে মধু মিশিয়ে কথা বলে, পারলে মেয়েরাই তার গলায় ঝুলে পড়বে। তুষির ইচ্ছে করল এতগুলো কথা যে মেয়ের উদ্দেশ্যে বলল তাকে গলা টিপে মেরে ফেলতে। কষ্টে মনটা জ্বলে যাচ্ছে, তবুও ভাবুক হয়ে তুষারকে বলে,